জনবান্ধব বাজেট আজকে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে সোশ্যাল সেফটি নেট এটা বাড়ানো হয়েছে, মুদ্রাস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিকভাবে আমার মনে হয় এটা জনগণের কল্যাণে যে ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি সেইটা বিল্ড আপ করার জন্য যেটা প্রয়োজন সেইটাই বাজেটে পরিলক্ষিত হয়েছে। ধন্যবাদ। আমি বাজেট বক্তৃতায় যে জিনিসটা চাই সেটা হলো দ্রব্যমূল্য বেশি, সরকার কমাতে চায়। কমানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার দেশে কর্মসংস্থান আরও দরকার, সরকার চায়। কর্মসংস্থান বাড়ানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি, কি কি কত টাকা খরচ করব। আমি ডিজিটাল বাংলাদেশ করতে চাই। এটা কি জিনিস? এটা করার জন্যে আমি কি কি পদক্ষেপ নিয়েছি? আমার সম্পদের সীমিত, এই রাজস্ব বাড়ানোর জন্য আমি কি কি পদক্ষেপ নিয়েছি যেগুলো আপনারা অনুমোদন করেন। এই ধরনের তথ্য আমি বাজেট বক্তৃতায় চাই। আর এইগুলো হয়তো ভিতরে কোথাও আছে, কিন্তু আপনি অনেক পড়াশোনা না করলে টের পাওয়া মুশকিল। বাজেটটা এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে, কিন্তু পুরোপুরি আমি পড়তে পারিনি, কারণ প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট এগুলো বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল, এবং এইগুলো আমি কিভাবে নিরসন করার পদ্ধতি গ্রহণ করেছি সেটা আমরা শুনলে পরে আমরা কিছু পরামর্শ দিতে পারতাম। সুতরাং এইগুলোর অভাব আছে। মুদ্রাস্ফীতি বাড়াবে এমন কোনো নিশ্চয়তা নেই, কমাবে তার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা আশা করছি যে চেষ্টাগুলো বা উদ্যোগগুলো নেওয়া হয়েছে, বাজেটে বর্ণিত হয়েছে, সেই উদ্যোগগুলো সফল হবে, এটা আমাদের বিশ্বাস। এটা নির্ভর করবে বাজেটটা কতটুকু বাস্তবায়ন করা যায় তার উপরে। পুরো পৃথিবীর সবগুলো দেশই ঘাটতি নিয়ে চলছে, আমরাও সেই ঘাটতি নিয়ে চলতে হবে। এই ঘাটতি মেটানোর জন্য কয়েকটা উদ্যোগের কথা বলা হয়েছে। আমি আবার পুনরায় উল্লেখ করি, উদ্যোগ ভালো, বাস্তবায়নটা হবে কঠিন। পরিকল্পনা, মানুষের উপরে চাপ পড়বে নিঃসন্দেহে, সেই চাপকে হালকা করার জন্য অন্যান্য উপাত্ত লাগবে, আরও অনেক উদ্যোগ লাগবে, যে মানুষের উপর যে চাপ পড়বে সেটা কেমনি অফসেট করা যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। যদি পদক্ষেপগুলো বাস্তবায়ন করা যায় তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। এখন বাস্তবায়ন কীরকম হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট। বাট আমি একটা বিশ্বাস রাখি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারাও একটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই যেই বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে তওবা দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরও ভালো জিনিস পাবো ইনশাল্লাহ। এখন তো যেটা এখনও তো বিশ্লেষণ করে তো বলার মতো কিছু নাই, এখন মাত্র আমরা শুনেছি বিষয়টা। পরীক্ষা নিরীক্ষা ছাড়া এটা বলার মতো সক্ষমতা আমার ব্যক্তিগতভাবে নাই। তবে আমি যেটা মনে করি যে সারা পৃথিবীতেই তো বৈশ্বিক অবস্থার সমস্যার সৃষ্টি হয়েছে, সেখানে যেটুকু সম্ভব হয়েছে ওভারকাম করা হচ্ছে। তবে যদি এটা আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে সংশোধন করা তো খুব একটা কঠিন সাধ্য ব্যাপার, যে আমরা তাদের সাথেই বন্ধুত্ব করব যারা আমাদের পাশে এসে দাঁড়াবে। সো আমার মনে হয় যে ওনার মাথায় অবশ্যই একটা প্ল্যান আছে। যেমন পদ্মা সেতু বন্ধ করে দিয়েছিল, আমরা কিন্তু নিজের পয়সা পদ্মা সেতু করেছি। সো আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে তার উপরে, যিনি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জন্য যা যা কিছু করণীয় দরকার উনি করবেন এবং উনি ওভারকাম করবেন ইনশাআল্লাহ। এটা প্রস্তাব, এটাই যে গ্রহণ করা হবে তা না। পরিমার্জন হবে, পরিবর্তন হবে, সংশোধন হবে। তবে আওয়ামী লীগ যে বাজেট দেয় সে বাজেট তো গণমুখী হবে, কারণ এই বাজেট অর্থমন্ত্রী পাঠ করলেও এটা তো প্রধানমন্ত্রীর মতামতের বাইরে হয় নাই। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনস্বার্থ বিরোধী বাজেট দেবে না, তবে সব দিক হয়তো রক্ষা করবে। আমি ঠিক IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো নিয়ে আমি খুব বেশি ভাবি না। কোনো বাজেট কি কোনো দিন পেরেছে নাকি? আর বাজেট নিয়ে আপনারা এত কথা বলেন কেন? বাজেট যাই হোক, শেষে তো SRO বলে একটা কথা আছে না, SRO দিয়ে তো সব করা যায়। তাই গণমুখী হলো না কি হলো, না বিশ্বাস উঠলে এত শান শৌকত কি করে, এত গাড়ির পাহাড়, রাস্তা এত জ্যাম কেন? না বিশ্বাস যে মানুষদের
সে মানুষদের কাছে কিন্তু আপনারা কোনোদিন যান না। আসলে আসল মানুষের কাছে যান। ঢাকা শহরে যে নাবিশ্বাস দেখেন, এটা কৃত্রিমও কিছুটা। আপনারা জানেন 2021, 22, 23 এই 3 বছরে আপনারা যদি দেখেন শুধু জ্বালানি কিনতে আমাদের সরকারের $14.5 বিলিয়ন এক্সট্রা খরচ হয়েছে। যেটা আমার সবসময় খরচ হতো আমাদের, তা তো হয়েছে তার উপর দিয়ে $14.5 বিলিয়ন এক্সট্রা, যার ফলে রিজার্ভের উপরে চাপ পড়েছে, যার ফলে ডলারের এগেনস্টে টাকা ডিভ্যালু করেছে, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এখন এগুলোকে মোকাবেলা করার জন্যই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। এখন আপনারা জানেন যে ক্রলিং ব্যাক যে পদ্ধতিটা এটা অ্যাপ্লাই করছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাজারে টাকার ডলারের যে মূল্য হওয়া উচিত তার কাছাকাছি একটা মূল্য নির্ধারণ করা হচ্ছে, যার ফলে রেমিটেন্সের প্রবাহ বাড়বে এবং রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে যেটি হবে আপনার রিজার্ভের উপরে একটা চাপ কমবে। প্লাস উন্নত দেশগুলো, বিশেষ করে আমেরিকা, তারাও যে সংকোচনমূলক মুদ্রানীতি নিয়েছিল সেখান থেকে ধীরে ধীরে সরে আসছে। তারাও কিন্তু ডিপোজিটের উপরে যে ইন্টারেস্ট রেট এটা কিন্তু বাড়ানোর ফলে ডলারের যে সাপ্লাই সেটা কিন্তু গ্লোবালি কমে গেছে, তার প্রভাব এখানে পড়েছে। তো ওই সব কিছু মিলে এখন আগামী 1 বছরের মধ্যে আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে সব কিছু চলে আসবে। আমরা সবাই যদি মনিটরিংটা করি, গভর্নমেন্ট যদি মনিটরিং করে ঠিকঠাক মতো, আর প্রতি বছর নতুন কর আরোপ করতে হবে। কর আরোপ বলতে গেলে যারা কর দেয় তাদেরকে না, যারা নতুন করের মধ্যে আসবে তাদেরকে আসলে ফাইন্ডিংসের মধ্যে আনতে হবে। প্রতি বছর 50 থেকে 1 লাখ লোক যদি নতুন করে করের আওতায় আনা যায়, তাহলে হয়তো এই বাজেট আপনার একটা সুন্দর বাজেট হিসাবেই গণ্য হবে আমাদের।